আচ্ছা, সো প্রিভিয়াস ক্লাসে আমরা বেসিক্যালি ক্লাসিফিকেশন অফ কম্পিউটার চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম এবং কম্পিউটারকে যেই 3টা পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করা হয়েছে সেটার মধ্যে 2টা পার্সপেক্টিভ আর 2টা ফিচারের বেসিসে ক্লাসিফিকেশন আমরা দেখেছিলাম গত ক্লাসে। আচ্ছা, সো বেসিক্যালি গত ক্লাসে আমরা দেখেছিলাম টাইপ আর পারপাসের বেসিসে কম্পিউটারকে কতভাবে ভাগ করা যায় সেটা সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, সো টাইপ সম্পর্কে ভাগ করা যায় হচ্ছে কি বেসিক্যালি কয় ভাগে? 3 ভাগে। So what is analog computer or what is the mechanism of analog computer? কেউ কি একটু বলতে পারবেন যারা ছিলেন প্রিভিয়াস ক্লাসে? অ্যানালগ কম্পিউটার কি আপনাকে অ্যাকুরেট ডেটা দেয়? এক্সাক্টটা কি দেয় অ্যানালগ? কোনটা দেয় তাহলে? হ্যাঁ, এটা কি বললেন ঘড়িটা? এটা অ্যানালগ। আচ্ছা, এটা কেন অ্যানালগ দিচ্ছে না? তাহলে কিভাবে দিচ্ছে টাইমটা? মানে একটা কন্টিনিউয়াস ভ্যালিউ দিচ্ছে আমাকে, তাই তো? কন্টিনিউয়াস ভ্যালিউ দিচ্ছে মানে কি আপনার হচ্ছে অ্যানালগ কম্পিউটারের যে ফিচারটা সেটা হচ্ছে বেসিক্যালি আমার কন্টিনিউয়াস। ধরেন আচ্ছা, কন্টিনিউয়াস কেন? ধরেন আপনি যদি আপনার বাইকের যে এটাকে কি বলে স্পিডোমিটারের কথা যদি একটু চিন্তা করেন, হ্যাঁ, যেটাতে হচ্ছে আপনি স্পিড দেখতে পাচ্ছেন, যেই ডিভাইসটার থ্রুতে আপনি স্পিড দেখতে পাচ্ছেন, আপনার বাইক যখন একদম স্টপ পজিশনে থাকে, মানে যখন আপনি ইঞ্জিন স্টার্ট করেন নাই, এখানে আপনাদের মধ্যে কেউ কি আছেন যারা বাইক চালান? আচ্ছা, তো যখন হচ্ছে বেসিক্যালি যখন হচ্ছে ইঞ্জিনটা স্টপ থাকে তখন আমরা কি দেখতে পাই? স্পিডোমিটারে কাঁটাটা কোন ঘরে থাকে? জিরোর ঘরে থাকে, তাই না? জিরোর ঘরে থাকে। যখন আপনি ইঞ্জিন স্টার্ট করছেন তখন কি আপনার আস্তে আস্তে ঠিক আছে? সো যখন হচ্ছে আপনি আস্তে আস্তে আপনার স্পিডটা ইঞ্জিন স্টার্ট দিচ্ছেন তখন কি আপনার স্পিডটা বাড়বে। তো ধরেন তখন হয়তো সেটা 30 হলো, আরও বাড়ালেন 60 হলো, আরও বাড়ালেন 70 হলো, ঠিক আছে? 70 হলো। ধরেন কোনো একটা পর্যায়ে এসে ধরেন ডিস্টেন্স যখন আপনার 20 না, এটা কত? 20.2 ধরি। আচ্ছা, এই ডিস্টেন্সে এসে আপনি স্পিড কিছুটা কমিয়ে দিলেন, রিডিউস করলেন, রিডিউস করে কততে নিয়ে আসলেন? সে 50-তে। হ্যাঁ, আরেকটু রিডিউস করলেন, ধরেন 50.5-এ, আরেকটু রিডিউস করলেন, কততে আসলো? সে 50.5, 40.5। এটা হচ্ছে সে 20.8। হ্যাঁ, আবার এখান থেকে জিনিসটা মানে আপনার স্পিডটা হচ্ছে আবার এখান থেকে বাড়লো। আচ্ছা, এই যে আমার হচ্ছে স্পিড বাড়ছে, স্পিড কমছে, হ্যাঁ, এখানে যে ডেটাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কি কোনো ফিক্সড কোনো ডেটা বা ফিক্সড কোনো ভ্যালিউ? এখানে যখন ছিল 0, স্পিড বাড়ার পরে আপনি দেখলেন যে এটা আস্তে আস্তে 10 হলো, 20 হলো, 20.1, 2, 3, 4, 30 হয়ে 40, 40 হয়ে 50, এভাবে করতে করতে 70 পর্যন্ত যাওয়ার পর ধরেন আপনি স্পিডটা আবার একটু রিডিউস করলেন, সেটা রিডিউস হতে 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 40.5, আর একটু রিডিউস হতে হতে আপনার হচ্ছে কি 20.8, তারপর আবার জিনিসটা ইনক্রিজ করলো। আচ্ছা, সো মেইন ব্যাপারটা কি, মেইন ফোকাসটা কি আমার এখানে? এখানে জিনিসটা হচ্ছে কি আমি দেখতে পাচ্ছি এখানে ডেটাটা হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে,
কোনো ফিক্সড কোনো ডেটা আমি এখানে পাচ্ছি না। তো এই যে কন্টিনিউয়াস চেঞ্জিং প্রসেসে আমরা যেই ধরনের ডেটা জেনারেট করতে পারি, যেই ধরনের ডিভাইসে বা যেই ধরনের কম্পিউটারে, সেইগুলোকে আমরা বলে থাকি হচ্ছে বেসিক্যালি অ্যানালগ কম্পিউটার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা তো গ্রাফ দেখেছেন তাই না? তো গ্রাফের হচ্ছে এক্সিস বেসিসে এক্সিসের নাম থাকে। সো আপনাদের যদি আসে যে হোয়াট ইজ অ্যানালগ কম্পিউটার ডিফাইন উইথ প্রপার এক্সাম্পল, সো অবশ্যই সুন্দর করে এই গ্রাফটা ড্র করে জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে কাজটা কিভাবে করছে এটা বুঝাই দিবেন। হ্যাঁ, 3 অথবা 4 মার্কস হতে পারে। ড্র করে না কাজটা কিভাবে করছে এটা আপনাকে বুঝাই দিতে হবে, ঠিক আছে? সো এটা করবেন। আর আচ্ছা, তার মানে এখন যদি আমরা এই ধরনের ফিচার যদি চিন্তা করি তাহলে আমরা কোন কোন ডিভাইস আমরা দেখতে পাই, আমাদের খুব ক্লোজলি আমরা যদি চিন্তা করি যে কোন কোন ডিভাইসে আমরা এই ধরনের অ্যানালগ কম্পিউটার দেখতে পাই। ঘড়ি আছে, আমাদের অ্যানালগ ঘড়ি আছে, তারপর হচ্ছে আমাদের থার্মোমিটার আছে, আমরা যে এখনও যে মার্কারি থার্মোমিটার যেগুলো সেগুলো আছে, তারপর ওয়েট মেশিন যেগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার কি বলে অ্যানালগ বেসিস আর কি, এক্স্যাক্টটা না দিয়ে আপনার হচ্ছে অ্যানালগ বেসিসে যেটা আর কি আছে সেটা আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা বললাম যে এই ঘড়ি থাকতে পারে, মানে এটা অ্যানালগ ওয়াচ ঘড়ি বলা হয়, এটাকে অ্যানালগ ওয়াচ বলা হয় আর কি, ঠিক আছে? সেইগুলো হচ্ছে কি আপনার বেসিক্যালি হচ্ছে অ্যানালগ কম্পিউটারের এক্সাম্পল। আচ্ছা, তারপর হচ্ছে আরও হতে পারে আপনার যে আপনার ইসিজি বা মানে মেডিকেল সেক্টরগুলো যেমন ইসিজি করতে যান, সেখানেও কি যে কার্ভগুলো যে জেনারেট হচ্ছে প্রত্যেকটা কি অ্যানালগ ডেটা। হ্যাঁ, কারণ প্রতিটা মোমেন্টের ডেটাকে সে ক্যাপচার করছে আপনার, ঠিক আছে? আচ্ছা, হুম হুম হুম, দুইটা ফিচার্সই আছে। হ্যাঁ, না, কারণ সেকেন্ডটাও তো আপনার জেনারেট হচ্ছে, ডিজিটালি জেনারেট হচ্ছে। হাইব্রিড না, আপনার ডিজিটাল ঘড়িতে যে সেকেন্ডের যে ভ্যালুটা দেখাচ্ছে ননস্টপ চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনি তো এক্স্যাক্ট ভ্যালুটা আপনি দেখতে পাচ্ছেন, একটা এক্স্যাক্ট ভ্যালু জেনারেট হচ্ছে, আপনাকে তো দেখে বলতে হচ্ছে না যে এখন সে 2টা কত বাজে, 25-26 বাজে, তাই না? আপনার ডেটাটা অলরেডি জেনারেট হয়ে যাচ্ছে ডিজিটালি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিজিটালটা কি অ্যানালগ যদি আমার কন্টিনিউয়াস প্রসেসে ডেটা জেনারেট করে তাহলে ডিজিটালটা কীরকম হবে? এক্স্যাক্ট ডেটা। তাহলে সেই ক্ষেত্রে এটা মেকানিজমটা কীরকম ছিল, মানে এটা গ্রাফটা কীরকম ছিল? আমার এই ডেটাটা ও কি করছে, যখন আপনি যখন গাড়িটা চালাচ্ছেন, যখন গাড়িটা আপনার স্টপ আছে 0 শো করছে, যখন আপনি চালাচ্ছেন স্টার্ট করলেন তখন কি একটা রোটেটিং পাওয়ার, যেটা আপনি যত বেশি রোটেট করছেন আপনার স্পিড বাড়ছে, ওইটার বেসিসে ও কিন্তু একদম র ডেটাটা নিচ্ছে কোনোরকম কোনো কনভার্সন ছাড়া। এটা অ্যানালগের ক্ষেত্রে। ডিজিটালের ক্ষেত্রে কি হয়? 0 আর 1। আপনার যদি কি বলে, আপনার যদি হচ্ছে লো থাকে তাহলে এটা 0 আপনাকে আউটপুট দিবে, ঠিক আছে? যদি এটা আপনার হাই হয় তাহলে শুধুমাত্র 1 আউটপুট দিবে। যদি এটা হাই স্টেটেই থাকে তাহলে 1 দিবে, যতক্ষণ থাকবে ততক্ষণ 1 দিতে থাকবে, যখন আবার লো হয়ে যাবে তখন আবার 0, যখন আবার 1 তখন আবার। এভাবে করে হচ্ছে আপনার ডিজিটালের ক্ষেত্রে ডেটাটা জেনারেট হয়। সেই ক্ষেত্রে কি হয়, আপনার যে রিয়েল লাইফ যে ডেটাটা পাচ্ছে সেটা কিসে হয়, সেটা বাইনারিতে কনভার্ট হয়। বাইনারিতে কনভার্ট হয়ে সেটা হচ্ছে আবার মেশিন রিডেবল, মানে মেশিন না, হিউম্যান রিডেবল ফর্ম। মানে আপনার হিউম্যান তো হচ্ছে 0101 বুঝবে না। ধরেন আমি জানি যে 01 মানে হচ্ছে 1, সবাই তো বুঝবে না যে 01 মানে যে 1, তাই না? তা আমাকে তো হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করতে হবে এটাকে, তাই তো? তখন আবার ডেটাটা কি হয়, হিউম্যান রিডেবল ফর্মে চলে যাচ্ছে। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনার প্রথমে ছিল 0, পরে আসছে হচ্ছে 1,
1 আসছে, হ্যাঁ, তারপরেও কত আসছে 1 আসছে, ঠিক আছে 1, এইটুকু পর্যন্তই। তাহলে এই 0 1 1 এর যদি আপনাকে আপনার ঘড়িতে, ডিজিটাল ঘড়ি আছে না আপনাদের কাছে, যদি ঘড়িতে যদি 0 1 1 জেনারেট হতো আপনারা কি বুঝতে পারতেন কয়টা বাজে? মানে ছোটোখাটো সংখ্যার ক্ষেত্রে হয়তো আপনার মুখস্থ আছে যে 0 1 মানে 1, 0 0 মানে 0, বাট সংখ্যা যখন অনেক বড় হবে, লেংথ যখন, বিটের লেংথ যখন অনেক বড় হবে, তখন কিন্তু অ্যাজ ইউজুয়াল বোঝার কথা না, তাই না? তো এটা তখন কি হয়, আপনার হিউম্যান রিডেবল ফর্মে কনভার্ট হয়। এটার ডেসিমাল ফর্ম হচ্ছে বেসিক্যালি 3। তো তখন যেটা হয় যে আপনার এই বাইনারি ফর্মটা ডেসিমালে কনভার্ট হয়ে, আমরা তো ডেসিমালটাই বুঝি তাই না, 0 1 2 0 থেকে 9 পর্যন্ত, যেটা কোনটা নাম্বার কনভার্সন, যেটা আর কি বুলিয়ান, হ্যাঁ নাম্বার কনভার্সন যেটা, ঠিক আছে। সো এভাবে কনভার্ট হয়ে আমাদের যেটা হচ্ছে আমাদের যে ডিভাইস আমরা ইউজ করি আর কি, সেগুলোতে আউটপুট হিসেবে আমরা পেয়ে থাকি। তো এই ধরনের ডিজিটাল কম্পিউটার বা ডিজিটাল কম্পিউটার মেথডের ডিভাইস কোনগুলো আমরা নর্মালি দেখে থাকি? ডিজিটাল কম্পিউটার কোনগুলা? আপনার ডিজিটাল ওয়াচ, আপনার ডিজিটাল ওয়াচ, স্মার্টফোন, তারপরে ল্যাপটপ, আচ্ছা ঠিক আছে, আইপ্যাড, আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ডিজিটাল থার্মোমিটার যেটা, ডিজিটাল ওয়েট মেশিন যেটা, তারপর হচ্ছে আপনার আচ্ছা আপাতত এই পর্যন্ত রাখি। স্পিডোমিটার ডিজিটাল যেগুলো, হ্যাঁ দুইটা ফর্মেই তো মনে হয় থাকে, আপনার অ্যানালগ ফর্মটাও থাকে, ডিজিটাল ফর্মটাও থাকে। আচ্ছা যারা বাইক চালান রেগুলার বেসিসে তারা জেনে থাকবে যে দুইটা ফর্মে মেবি থাকে, আমি যেটা দেখছি আর কি। হ্যাঁ ব্যারোমিটার না, ওটা কাটা, তো ওইটা অ্যানালগ, ঠিক আছে। আচ্ছা ডিজিটাল গেল, অ্যানালগ গেল, এখন কথা হচ্ছে যে আপনি যে এই গ্রাফটা যে ড্র করেছেন, গ্রাফের তো একটা নাম দিতে হবে তাই না? ধরেন যখন আপনি খাতার মধ্যে ড্র করবেন বা লিখবেন, বুঝাবেন, জাস্ট নামটা দিবেন হচ্ছে, সরি এটা তো অ্যানালগ, ঠিক আছে। আর ডিজিটালের ক্ষেত্রে হচ্ছে ডিজিটাল কম্পিউটার গ্রাফিক্যাল মেকানিজম। আচ্ছা এখানে একটা জিনিস বলেন তো, আমরা যখন গ্রাফ দেখি, মোস্ট অফ দি কেসেস আমরা দেখি যে গ্রাফগুলোতে, এক্সিসগুলোতে অ্যারো সাইন দেওয়া হয়, অ্যারো সাইন দেওয়া হয়। এই রিজনটা জানেন? আপনাদের স্ট্যাটিস্টিক্স ছিল না? আপনাদের তো স্ট্যাটিস্টিক্স মেবি কোর্সটা আছে আপনাদের, তাই না? ওইখানে গ্রাফ করেছেন না, গ্রাফ করানো হয়েছে আপনাদের, তার মানে তো জানার কথা যে অ্যারো সাইনটা কেন দেওয়া হয়। অসীম, ইয়েস, কারণ আমি তো জানি না যে এখানে ডেটার কত পর্যন্ত যেতে পারে, তাই না? এটা হয়তো প্রডিউস হতেই থাকবে। বা ধরেন আপনার যারা বাইক চালান, স্পিডোমিটারের হাইয়েস্ট লিমিট কত থাকে? 180 না 200? 180, আচ্ছা 180, ফাইন। আমি কি এখানে 180 পর্যন্ত লিখেছি? আমি 60 পর্যন্ত লিখেছি, 180 পর্যন্ত লিখেছি, লিখি নাই, হিসেবে তো আরও আসার কথা ছিল, তাই না? তার মানে যেই ডেটাটা এখনও, মানে এটা কি এখানেই শেষ হয়ে যায় নাই, আরও আছে, সো ওইটা বোঝাতেই আমরা অ্যারো সাইনটা দিই যে কন্টিনিউ হচ্ছে আর কি ডেটাটা, ঠিক আছে। আচ্ছা আর হাইব্রিডটা কি? দুইটার মিক্সচার, মানে সেখানে আপনার অ্যানালগ কম্পিউটারের ফিচার্সও থাকবে, ডিজিটাল কম্পিউটারের ফিচার্সও থাকছে, হ্যাঁ দুইটাই শো করে। আচ্ছা যেরকম কিছু কিছু ডিভাইসে যেরকম একই সাথে শো করে, আবার কিছু কিছু ডিভাইসে হয়তো
ইন্টারনাল ফিচার দুইটার কম্বিনেশনে কিন্তু হয়তো যে কোনো একটা শো করছে। যেমন ধরেন দুইটাই শো করে যদি চিন্তা করেন, তাহলে আপনার ইসিজি মেশিন যদি দেখেন, দেখবেন যে এক পাশে গ্রাফিক্যাল স্ট্রাকচারটাও শো করে, পাশে হচ্ছে আপনার একটু এক্স্যাক্ট যে ভ্যালিউটা, সে হার্ট রেট কত, তারপরে হচ্ছে আপনার আরও কিছু কিছু মানে ইনফরমেশন জেনারেট হয়, দুইটা কনকারেন্টলি প্যারালালি জেনারেট হচ্ছে। ঠিক আছে, ওগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনি দুইটাই একসাথে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন যারা বাইক চালান সেটা তো তারা বুঝতে পারবেন যে বাইকে অ্যাকচুয়ালি কোন ডেটাটা কোনটা শো করে। আই থিঙ্ক যেহেতু দুইটারই ফিচার আছে, দুইটাই শো করার কথা। হ্যাঁ, না, যেটা হচ্ছে আপনার মানে অ্যানালগ, যেটা মানে অ্যানালগ কম্পিউটারের যেটা স্পিডোমিটার অ্যানালগ, সেটা শুধু অ্যানালগের ফিচার্সে বানানো, আর যেটা ডিজিটালি দেখছেন সেটা শুধু ডিজিটালের ফিচার্সে বানানো। বাট অ্যাকচুয়ালি না, ওইটা তো শুধু হচ্ছে স্পিডোমিটারের ফিচারটা হচ্ছে গিয়ে আপনার অ্যানালগ আর ডিজিটাল। পুরো বাইকটা তো আর হাইব্রিড না, তাই না? হাইব্রিড কম্পিউটার না, ওইখানে আপনার একটা ফিচার রাখা হয়েছে। বাট আপনি ধরেন যদি আপনাকে পেট্রোল পাম্প যদি চিন্তা করেন, এখানে পেট্রোল পাম্পের একটা এক্সাম্পল দেওয়া আছে, যেখানে বলা আছে যে, দাঁড়ান, আচ্ছা, পেট্রোল পাম্পের এক্সাম্পল যেটা দেওয়া আছে সেটাতে কি বলছে যে আপনার যে ইনপুটটা কি অ্যানালগ। কেন অ্যানালগ? কারণ আপনি তো বাইকে কি নিচ্ছেন, তেল নিচ্ছেন, তাই না? তেলের ফ্লোটা কি এরকম যে 0 1 0 1, তেলের ফ্লোটা কি কন্টিনিউয়াস? হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে তেলের ফ্লোটাকে এখানে হচ্ছে অ্যানালগ কম্পিউটার ফিচার্সে নেওয়া হয়, আর যেটা হচ্ছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বেসিক্যালি ডিজিটাল। ঠিক আছে, should be changed. আচ্ছা, এই যে এখানে হচ্ছে দেখেন, for example a processor is used in petrol pump that convert the measurements of fuel flow into quantity and price. Similarly, they are used in airplanes, hospitals, scientific applications, etc. etc. ঠিক আছে, what's happened? আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যেটা আরেকটা দেখেছিলাম সেটা হচ্ছে পারপাসের বেসিসে। ঠিক আছে, পারপাসের বেসিসে কয় ধরনের দেখেছিলাম কম্পিউটার? দুই ধরনের, একটা হচ্ছে জেনারেল পারপাস আর একটা হচ্ছে স্পেশাল পারপাস। জেনারেল পারপাস কোনগুলো? জেনারেল পারপাস কোনগুলো? জেনারেল পারপাস কোনগুলো? সব এক খাতার মধ্যে লেখেন। আচ্ছা, জেনারেল পারপাস কম্পিউটার কোনগুলো? যেরকম আপনার ফোন তো বেসিক্যালি কম্পিউটার ফিচার বেসড। আপনি যেটা ডেস্কটপে পাচ্ছিলেন সেটা পাচ্ছেন এখন কিসে? ল্যাপটপে পাচ্ছেন, সেটা পাচ্ছেন হচ্ছে আপনি আপনার ফোনে। সো আলটিমেটলি সব কিছু কম্পিউটার বেসড ফিচার্স। ঠিক আছে, বেসিক্যালি জেনারেল পারপাস হচ্ছে যেটাকে আমরা মাল্টিপল পারপাসে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, রেগুলার বেসিসে আমরা মাল্টিপারপাসে যেগুলোকে আমরা ইউজ করতে পারি, যেটা মোটামুটি কি হয় আপনার একটু ইউজার ফ্রেন্ডলি, কস্ট ইফেক্টিভ হয়, ফ্লেক্সিবল হয়, পোর্টেবল হয়। ঠিক আছে, পোর্টেবল বলতে কি, প্লিজ আপনারা ক্লাস থেকে বের হন।
একটু পজ করেন। তো যেটা বলছিলাম যে তার মানে কি, যে কতটুকু কোথায় জানিয়েছিলাম, মাল্টিপারপাস। আচ্ছা, যেটা হচ্ছে কি আপনার মাল্টিপারপাস আপনি ইউজ করছেন, হ্যাঁ, আপনার যেটা কি আপনি একটা চিপার রেটে আপনি পাচ্ছেন, যেটা কি পোর্টেবল। পোর্টেবল কেন, আপনি ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় কী করতে পারছেন, মুভ করতে পারছেন। তারপরে হচ্ছে এটা চিপার দ্যান স্পেশাল পারপাস বলা যায়, তাই না? কারণ স্পেশাল পারপাস কি, এখন যদি আপনাকে বলি স্পেশাল পারপাস কম্পিউটার কোনগুলো, হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার স্পেশাল কোনো পারপাসে তাকে ইউজ করা হয়, তাই না? যেমন ধরেন আপনার এয়ারফোর্সের যে ওদের যে কম্পিউটারগুলো, ওগুলো কি ওদের কাজগুলোকে কন্ট্রোল করার জন্য বেসিক্যালি বানানো হয়েছে। এবং আপনি ওইখানে গিয়ে কি মুভি দেখতে পারবেন না ওই কম্পিউটারে, তাই না? বা ওইখানে গিয়ে হচ্ছে আপনি গেমও খেলতে পারবেন না, আপনি গানও শুনতে পারবেন না। কি আপনার কি মনে হয় ওগুলো কস্ট ইফেক্টিভ? দে আর বিলিয়ন ডলার কম্পিউটার, ঠিক আছে? আচ্ছা, নাই জানতে পারে, এটা ইটস নট লাফেবল। আচ্ছা, তারপর কি ধরেন এই যে আপনার মেডিকেল সেক্টরে যে একটু আগে ইসিজি ইকো মেশিনের কথাগুলো বলছিলাম, আপনি কি আপনার বাসায় একটা ইসিজি মেশিন কিনে রাখবেন? তাই না, রাখবেন না। কেন রাখবেন না? প্রথম কথা হচ্ছে ওটা কস্ট ইফেক্টিভ না। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ওইটা দরকার নাই, আপনি কেন কিনবেন, তাই না? আপনার দরকার পড়লে আপনি হসপিটালে যাবেন, ডক্টরের কাছে যাবেন, ওরাই কাজটা করে দিবে। ওদের দরকার, আপনার দরকার নাই। প্রেশার মাপার, কারণ এটা হচ্ছে আপনার এখন সবার জন্য ইয়া হয়ে গেছে, মানে যেরকম হচ্ছে দেখেন আগে সবার বাসায় ফ্রিজ ছিল না, এখন সবার বাসায় ফ্রিজ আছে। সবার কাছে কি ফোন ছিল, তাও ডিজিটাল ফোন ছিল না সবার কাছে। এখন যে জিনিসটা আপনার লাগবেই, সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি আস্তে আস্তে এমনভাবে বানানো হচ্ছে বা এমন টেকনোলজি ইউজ করা হচ্ছে যাতে করে আপনি এটার এক্সপেন্সটাকে কমিয়ে নিয়ে আসতে পারেন, কস্টিংটাকে কমিয়ে নিয়ে আসতে পারেন। আপনার ইসিজি মেশিন দরকার নাই, এটা কস্টিং কমানোরও দরকার নাই, ঠিক আছে? সো এগুলোর হচ্ছে বেসিক্যালি এই অ্যাডভান্টেজগুলা বা কিছু অ্যাডভান্টেজ আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো একটু দেখবেন। বিশাল ঝামেলা। হ্যাঁ, সিআরটা কি? You people don't know who is এটা আসলে ব্যাটারি প্রবলেম না, এটা হচ্ছে আপনার টিভির সাথে যে এটার যে আপনার এটা রিমোট কানেকশনের প্রবলেম, মানে সিগন্যালটা পাচ্ছে না বেসিক্যালি। আচ্ছা, আমরা স্পেশাল পারপাস কম্পিউটারে দুইটা দেখেছিলাম, একটা হচ্ছে ওয়ার্ক স্টেশন আর একটা হচ্ছে সার্ভার। তো সার্ভার তো আমরা মোটামুটি সবাই জানি সার্ভার কি, তাই না? দিস ইজ রিডিকিউলাস। প্রতি ক্লাসে যদি এই প্রবলেম ফেস করা লাগে, হাউ কুড আই কন্ডাক্ট ক্লাসেস? এটা কি আমার ক্লাসে এই প্রবলেম, মানে এই ক্লাসে আমার মানে এই ক্লাসে কি আপনাদের শুধু এই ক্লাসটাই হয় নাকি অন্যান্য ক্লাসও হয়? হ্যাঁ, আমার ক্লাস তো এই ক্লাসে হচ্ছে, বাট আপনার অন্যান্য কোর্সের ক্লাসগুলো, তাহলে ও আমাকে দেখলে আই থিঙ্ক বেশি প্রবলেম করে। আচ্ছা, যাই হোক, সো না, পিডিএফে প্রবলেম হওয়ার কথা না, কারণ অন্যান্য ক্লাসে তো ঠিক মতন চলছে, অন্যান্য ক্লাসে ঠিক মতন চলছে। সব প্রবলেম আমারটাতে প্রবলেম। আচ্ছা, সার্ভার কি বেসিক্যালি, সার্ভারও কি ইটস আ কম্পিউটার, রাইট? আচ্ছা,
ডেফিনেশনটা দেওয়া নাই, বেসিক্যালি সার্ভারটা বেসিক্যালি কি বলেন তো? ডেটা স্টোর করে, তাই না? বাল্ক অ্যামাউন্টস অফ ডেটাস, রাইট? আচ্ছা, সেখানে কয়েক ধরনের সার্ভার দেয়া আছে। কি কি বলছে? ফাইল সার্ভার, ডেটাবেস সার্ভার, প্রিন্ট সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার, ওয়েব সার্ভার। আচ্ছা, ওয়েব সার্ভারগুলো কোনগুলো? হ্যাঁ, ক্লাউড সার্ভার, ওকে, দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ সার্ভার। মানে এখানে কয়েকটা দেওয়া আছে, বেসিক কয়েকটা দেওয়া আছে, ঠিক আছে? কেন ডেটাবেস সার্ভার? তাহলে ওটা ডেটাবেস সার্ভার, ঠিক আছে? মানে বেসিক কথা হচ্ছে সার্ভারের কাছ থেকে আপনি ডেটা স্টোর করে, এখন ডেটাটা সে কীভাবে স্টোর করছে সেটা হচ্ছে ম্যাটার, রাইট? সো যেহেতু হচ্ছে আপনার ও যেটা বললো যে ফেসবুকের কী হয়, ফেসবুক বলেন বা হোয়াটসঅ্যাপ বলেন বা আমাদের যেই ধরনের আমরা অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি প্রত্যেকটা কি ডেটা বেসড। ডেটা বেস বলি না কিন্তু ডেটা বেসড, মানে ডেটার উপর বেস করে সব কিছু। তো ডেটাগুলো কি আমাদের একটা জায়গায় স্টোর হয়, কোথায় স্টোর হয়? ডেটা বেসে স্টোর হয়, তাহলে ওগুলো হচ্ছে ডেটাবেস সার্ভার, ঠিক আছে? আচ্ছা, প্রিন্ট সার্ভার কীরকম? প্রিন্ট সার্ভার হচ্ছে দেখেন আপনি যখন প্রিন্ট করছেন, আমি আমার পিসি থেকে কমান্ড দিচ্ছি, প্রিন্টারে প্রিন্ট হচ্ছে, তাই না? ঠিক একইভাবে সাপোজ আপনি ধরেন আপনার পিসি থেকে কমান্ড দিলেন, আপনি কি করলেন, সরি, আপনার যে কমান্ডটা দিলেন সেটার বেসিসে প্রিন্ট হলো, তাই না? এখন ধরেন আমি যদি 1 সেকেন্ড আগে যদি কমান্ড দিই তাহলে কারটা আগে প্রিন্ট হবে, আপনারটা না আমারটা? ফিফো, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? এটাকে এই মেথডটাকে বলা হয় হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? মানে আমি আগে কমান্ড দিয়েছি, আমারটা আগে জেনারেট হবে, ঠিক আছে? তো এখানে কি, এখানে একটা প্রায়োরিটির ব্যাপার আসতেছে। কার প্রায়োরিটি বেশি? যে আগে কমান্ড দিবে তার, তাই না? তাহলে যে পরে কমান্ড দিচ্ছে তাহলে তার কমান্ডটা কি একটা জায়গায় স্টোর তো করতে হবে, ঠিক আছে? সো এইভাবে বেসিক্যালি হচ্ছে আপনার ফাইল না, প্রিন্ট সার্ভারটা বেসিক্যালি হচ্ছে ওয়ার্ক করে। ফাইল সার্ভার কোনগুলো? ফাইল সার্ভার এই যে ধরেন সেভ আপনাদের ধরেন এটা একটা ল্যাবরেটরি চিন্তা করেন, ঠিক আছে? এখানে আপনার প্রত্যেকের কাছে একটা করে পিসি আছে, আমার কাছে একটা পিসি আছে, হ্যাঁ? এখন আমি আমার পিসি থেকে আপনাদের পিসিতে একটা কোনো ফাইল আমি শেয়ার করতে চাচ্ছি, ঠিক আছে? এখন আমি সেক্ষেত্রে কি করব, আমার ফাইল থেকে পেন ড্রাইভে দিয়ে আমি হয়তো ফাইলটাকে নিব, নেওয়ার পরে প্রত্যেকের পিসিতে যে আমি শেয়ার করব, তাই না? আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই না? আমি কি করতে পারি এই ক্ষেত্রে, আমি আপনাদের পিসির সাথে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি, আমার পিসি, ঠিক আছে? নেটওয়ার্ক ক্রিয়েট করে সেই নেটওয়ার্কের থ্রুতে আমি হচ্ছে আমার ফাইলটাকে কি করতে পারি, ট্রান্সফার করতে পারি। আরও একটা দেখেন, যেরকম হচ্ছে আমি আপনাদের এই যে ম্যাটেরিয়ালগুলা, এই যে এই কোর্সের যে স্লাইড বা ম্যাটেরিয়ালস যা কিছু আছে সেগুলো কোথায় দিচ্ছি, আপনাদের ইআরপি যে সার্ভারটা সেখানে দিচ্ছি, তাই না? ওইখান থেকে আপনারা আবার কি করতে পারছেন, রিট্রিভ করতে পারছেন। এটা কি, এটা ফাইল শেয়ার হচ্ছে না? তো দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ ফাইল সার্ভার, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার আসি, না সার্ভার না। আচ্ছা, এখানে এর পরের স্লাইডে হচ্ছে সার্ভারের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, আশা করি পড়লে বুঝতে পারবেন, ঠিক আছে?
আপনারা অ্যাটেন্ডেন্স দিয়েছেন? হ্যাঁ, স্টার্ট করেন। আচ্ছা, সো আচ্ছা, সো মাইক্রো কম্পিউটার, আচ্ছা, কম্পিউটার সাইজের বেসিসে কম্পিউটারকে 4 ভাগে এখানে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মাইক্রো কম্পিউটার, একটা হচ্ছে মিনি কম্পিউটার, মেইন ফ্রেম, আর একটা হচ্ছে সুপার কম্পিউটার, ঠিক আছে? সো মাইক্রো কম্পিউটার কোনগুলো? মাইক্রো কম্পিউটার হচ্ছে, মাইক্রো কথাটার মানেটা কি? ছোট, তাই না? তো এই ধরনের কম্পিউটারগুলো কোনগুলো হতে পারে? যেগুলো হচ্ছে আমাদের ডেইলি পারপাসে আমরা ইউজ করে থাকি, হ্যাঁ, মানে ছোট বলতে কি, যেরকম হচ্ছে আপনার ফোন, আপনার ল্যাপটপ, আপনার পিসি, এগুলো কি ছোট পরিসরে, তাই তো? সো এগুলাকে বলা হয় বেসিক্যালি হচ্ছে মাইক্রো কম্পিউটার। একটু পজ করেন। আচ্ছা, সো মাইক্রো কম্পিউটার কি বলছে? মাইক্রো কম্পিউটার ইজ অলসো নোন অ্যাজ এ পার্সোনাল কম্পিউটার। ইট ইজ এ জেনারেল পারপাস কম্পিউটার দ্যাট ইজ ডিজাইন ফর ইন্ডিভিজুয়াল ইউজ। আচ্ছা, এখানে কি, যেহেতু এটা হচ্ছে আপনার কি, বুঝতেই পারছেন, আপনার ল্যাপটপ বা আপনার পিসি বা আপনার ফোন, একদমই পার্সোনাল কম্পিউটার যেগুলো, ঠিক আছে, বা জেনারেল পারপাস কম্পিউটার। সো এখানে কি আপনার প্রসেসর কি সিঙ্গেল প্রসেসর থাকে, অ্যাজ ইউজুয়াল র্যাম, রোম, মেমোরি স্টোরেজ যেরকমটা থাকার কথা সেরকমই থাকে। আচ্ছা, ইনপুট ইউনিট থাকে, আউটপুট ইউনিটস থাকে, ঠিক আছে, খুবই বেসিক। গাইজ, আমি খুব অল্প সময়ের জন্য ক্লাস নেই, আপনাদের মানে আমি জাস্ট টোটালি ডিসঅ্যাপয়েন্ট হচ্ছি। যাই হোক, সো বেসিক্যালি এখানে এক্সাম্পল দেওয়া আছে, এখানে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো একটু পড়বেন, সেম যে কথাগুলো বলেছি সেই কথাগুলো এখানে বলা আছে। আচ্ছা, এখানে কিছু অ্যাডভান্টেজেস আছে যে কেন আপনার মাইক্রো কম্পিউটারটা অ্যাডভান্টেজেস, এগুলো একটু দেখবেন কি কি বলছে। ইট ইজ লেস এক্সপেন্সিভ, ইজি টু ইউজ, ইট ডাজ নট রিকোয়ার দ্য ইউজার টু হ্যাভ স্পেশাল স্কিলস। লাইক আপনার এই ধরনের কম্পিউটার ইউজ করার আগে তো আপনার তেমন কোনো স্পেশাল স্কিলসের প্রয়োজন পড়ে না, আমরা রেগুলার বেসিসে ইউজ করতে করতে আমরা অলরেডি ট্রেন্ড আপ হয়ে যাই যে হাউ টু ইউজ দিস টাইপস অফ ডিভাইসেস, রাইট? আচ্ছা, generally comes with single semiconductor chip. Okay, it is capable of multitasking such as আমরা যে ধরনের কাজগুলো করে থাকি, কি প্রিন্টিং, স্ক্যানিং, ব্রাউজিং, মুভিজ, ডকুমেন্টেশন, হ্যাঁ, সফটওয়্যার বেসিসে আমরা যে ইন্ডিভিজুয়াল ওয়ার্কগুলো করে থাকি। আচ্ছা, মিনি কম্পিউটার, আমি আর প্রিভিয়াস স্লাইডে যেতে পারবো না, কাজ করে না। মিনি কম্পিউটার, আচ্ছা, মাইক্রো কম্পিউটার, যেহেতু আমরা এখন মাইক্রো কম্পিউটার দেখলাম, মাইক্রো কম্পিউটারে কয়জন ইউজার থাকছে? সিঙ্গেল ইউজার, সিঙ্গেল প্রসেসর, তাই না, যেটা হচ্ছে আমরা রেগুলার বেসিসে যেগুলো ইউজ করি। তাহলে মিনি কম্পিউটার তাহলে কীরকম হবে? তার থেকে একটু বিগার পোর্শনে হবে। তাহলে
তাহলে এই ধরনের কম্পিউটারে আপনার ইউজার কীরকম থাকতে পারে, মানে আগেরটাতে ছিল সিঙ্গেল ইউজার, এটাতে তার মানে কি আরেকটু বেশি হবে। সো এখানে আপনার ইউজারের সংখ্যা 4 থেকে 200 পর্যন্ত ভ্যারি করতে পারে, ঠিক আছে, 200 জন আর কি, হিউম্যান মানুষ সাইমultaneously ইউজ করতে পারে এই কয়জন। প্রসেসর কটা থেকে 3 to 4 প্রসেসর, ঠিক আছে। সো এটা হচ্ছে মাল্টি প্রসেসর বেসড কম্পিউটার। সো এই ধরনের কম্পিউটারগুলো বেসিক্যালি কী ধরনের কাজে ইউজ হয় দেখেন, আপনার সাপোজ হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেক্টরগুলোতে, যেমন ধরেন বিলিং সেক্টর বলেন বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম বলেন। বিলিং সেক্টর বলতে কি, অ্যাকাউন্টসের যেখানে কাজগুলো করা হয়, ঠিক আছে, অ্যাকাউন্টসের কাজগুলা মানে বেসিক্যালি বিভিন্ন অর্গানাইজেশন বেসড। সেম আপনার এই ইনস্টিটিউশনের যে ধরেন যে অ্যাকাউন্ট সেক্টরটা আছে, অ্যাকাউন্ট থেকে একজন কাজ করে না, কয়েকজন মিলে কাজ করছে, তার মানে তাদের একটা কমন হাব তো থাকতে হবে। সেই হাবটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার এই মিনি কম্পিউটার। তো এই ধরনের যে ছোটোখাটো এই ধরনের যে ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনস বা বিজনেস সেক্টর, এগুলাতে মূলত হচ্ছে এই ধরনের কম্পিউটারের ফিচার ইউজ করা হয়, যেখানে আপনার একটা নেটওয়ার্কে 4 থেকে মোটামুটি মোর দ্যান 1 up to 200 people can work together simultaneously। একটা হাব ক্রিয়েট করা, হ্যাঁ একটা হাব ক্রিয়েট করা, ঠিক আছে। আচ্ছা, সো এখানে এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখবেন যে লাইট ওয়েট, লেস এক্সপেন্সিভ, ভেরি ফাস্ট, ইটস রিমেইন চার্জ ফর এ লং টার্ম, ঠিক আছে। আর কিছু অ্যাডভান্টেজেস আছে যেরকম হচ্ছে কস্ট ইফেক্টিভ, ফ্লেক্সিবিলিটি, পোর্টেবিলিটি, ব্যাটারি লাইফ, পাওয়ার কনজাম্পশন। ফ্লেক্সিবিলিটি বেসিক্যালি কি, ইজি টু মুভ মানে এটা তো পোর্টেবিলিটি বলে, পোর্টেবল, কাজ করতে ইজি হয়, আপনি যে কোনো কাজ আপনি এটা থ্রুতে আপনি করতে পারছেন, ঠিক আছে, রেগুলার। হ্যাঁ আচ্ছা, ডিভাইসের, হ্যাঁ ডিভাইস আছে বেসিক্যালি ইন প্রিভিয়াস, এখানে এগুলো কিছু ডিভাইস বেসড ওয়ার্ক ছিল, বাট এখন যেটা হয়ে গিয়েছে এগুলো ইন্টারমিডিয়ারি সার্ভার বলে বা মিনি সার্ভার বেসড ওয়ার্ক বলে, ঠিক আছে। প্রিভিয়াস স্লাইডে আছে কয়েকটা ডিভাইসের নাম, বাট আমি যেতে পারছি না প্রিভিয়াস স্লাইডে, আই এম ভেরি সরি। আপনারা যখন স্লাইডটা পাবেন দেখে নেবেন, ঠিক আছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এই যে দেখেন যা যা বললাম এখানে আছে, বেসিক্যালি যেটা আর কি বললাম যে এগুলো হচ্ছে বেসিক্যালি আগে হচ্ছে মিনি কম্পিউটার হিসেবে ইউজ করা হতো, বাট এখন মিনি কম্পিউটারের থটটা হয়ে গিয়েছে হচ্ছে একটা ছোটোখাটো সার্ভার বেসড, ঠিক আছে, যেখানে আপনার 4 থেকে 200 জন মানুষ সাইমultaneously এটাতে অ্যাক্সেস করতে পারবে, কাজ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবং যেই ধরনের কথাগুলো বললাম উপরে ডেসক্রিপশনে সেগুলাই বলা আছে। আর আপনি যেটা বললেন সেটা হচ্ছে পোর্টেবিলিটি, মানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারছেন, এটাকে বলা হয় পোর্টেবিলিটি, ঠিক আছে। এখানে দুইটা অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে কি প্রসেস কন্ট্রোল আর একটা হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট। প্রসেস কন্ট্রোলে কি বলছে, it's used for process control in manufacturing. It is mainly performed two primary functions. Basically process কন্ট্রোলটা দুই ধরনের ফিচার বেসিসে মেনটেন করে, একটা হচ্ছে ডেটা কালেক্ট করে আর হচ্ছে আপনাকে ফিডব্যাক দিচ্ছে, ঠিক আছে, ডেটা কালেকশন আর হচ্ছে ফিডব্যাক। And if any abnormality occurs in the process, it is detected by the mini computer and necessary adjustment are made accordingly. আচ্ছা, আর ডেটা ম্যানেজমেন্টের কথা কি বলছে, যে লোকাল হসপিটাল বা হোটেলসগুলোতে যে ধরনের বললাম যে কম্পিউটার ইউজ করা হয়, বা আপনার যে এই iOS-এর অ্যাকাউন্ট সেকশানে, তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টস বলেন, তারপর অ্যাডমিন সেকশনেও, হ্যাঁ অ্যাকাউন্টস অ্যাডমিন, এইসব সেক্টরগুলোতে যেই ধরনের হচ্ছে মেথড ফলো করা হয় সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার মিনি কম্পিউটারের আর কি ফিচার্স। যেমন এখানে বলছে আপনার লোকাল হসপিটালস, হ্যাঁ লোকাল হসপিটালসগুলো কি মানে খুব একটা তো বড় হয় না, তাই না, মানে লাইক ম্যান পাওয়ার খুবই কম থাকে, ছোট হয়। তারপর হচ্ছে লোকাল হোটেলসগুলো যেগুলো, ঠিক আছে, ক্যান ইউজ ইট টু মেনটেন দ্য রেকর্ডস অফ দেয়ার পেশেন্টস অ্যান্ড কাস্টমার্স রেসপেক্টিভলি। আচ্ছা,
কাজ করো না কেন? আচ্ছা, এরপরটা হচ্ছে মেইন ফ্রেম। আমি দেখতে যাচ্ছিলাম যে আরও কোনো ইনফরমেশন আছে কি না এটাতে। আচ্ছা, আর নাই। মেইন ফ্রেম কম্পিউটার, হ্যাঁ। ঠিক আছে, সো এটাতে হচ্ছে সিঙ্গেল ইউজার ছিল মাইক্রোতে, মিনিতে ছিল 4 থেকে 200 জন ইউজার। তাহলে মেইন ফ্রেমে কতজন হতে পারে? মেইন ফ্রেমে আপনার ইউজার সংখ্যা কীরকম হতে পারে? অ্যারাউন্ড আপ টু থাউজেন্ডস। ঠিক আছে, প্রসেসর কীরকম হতে পারে? প্রসেসর সংখ্যা অ্যারাউন্ড আপনার 100 to নিয়ার থাউজেন্ডস আর কি, এত না, একটু কম থাকে। এরকম। ঠিক আছে, এটা তো আচ্ছা। সো এখানে কি বলছে যে মেইন ফ্রেম কম্পিউটার্স আর ডিজাইন টু সাপোর্ট হান্ড্রেডস অর থাউজেন্ডস অফ ইউজার্স সাইমultaneously। ঠিক আছে, মানে 100 or thousands প্লাস দিয়ে দিই। ঠিক আছে, so they can support multiple programs at the same time. আচ্ছা, these features of mainframe computers make them ideal for big organization। কীরকম? যেমন ব্যাংকিং সেক্টরগুলো বা আপনার টেলিকমিউনিকেশন সেক্টর আপনার কান্ট্রির, ঠিক আছে, এইসব সেক্টরগুলোতে বেসিক্যালি হচ্ছে আপনার এই ধরনের কম্পিউটারগুলো অ্যাভেল করা হয়। ঠিক আছে, কোনটা বক্সের ভিতরে? এটা এটা ইটস আ হিউজ। ঠিক আছে, এটা অনেক বড়, মানে এখানে ছোটোখাটো কোনো মানে আমাদের লাইক সিপিউর মতন এত ছোটো না, এটা আরও অনেক বড়। এগুলোর জন্য কাইন্ড অফ হচ্ছে ডেজিগনেটেড রুম থাকে। যারা, আপনি কোথায় যেন জব করেন বললেন? লাস্ট মিডল, কোথায় জব করেন আপনি? কি বললেন তাহলে তখন? আচ্ছা, যাই হোক, তো প্রবলেম করলে কিভাবে ক্লাস নিব? আচ্ছা, এখানে এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন বলছে কি যে ইট হ্যাজ দ্য এবিলিটি টু শেয়ার আর ডিস্ট্রিবিউট ইটস ওয়ার্কলোড অ্যামং দ্য প্রসেসর। বেসিক্যালি যেহেতু এখানে কি, এখানে বললাম যে এখানে মোর দ্যান 100 প্রসেসর এখানে ইউজ করা হয়, হ্যাঁ। সো এখানে বেসিক্যালি কি প্রসেসরগুলোতে কি তাদের কাজগুলোকে কি ভাগ করে দেওয়া হয়, যে কোন প্রসেসর বেসিক্যালি কোন কাজগুলো করবে। ঠিক আছে, সো এটাকে বলা হয় ওয়ার্ক শেয়ারিং অর ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তারপর কি বলছে, দেয়ার আর ফিউয়ার চান্সেস অফ এরর্স অর বাগস ডিউরিং প্রসেসিং ইন মেইন ফ্রেম কম্পিউটার্স। এত বড় একটা সিস্টেম, ধরেন একটা ব্যাংকিং সিস্টেম, হ্যাঁ, ব্যাংকিং সিস্টেম তো নিশ্চয়ই কোনো ছোটোখাটো নেটওয়ার্ক না বা ছোটোখাটো না। আপনি যদি এখানে ধরেন একটা ব্যাংকের ব্রাঞ্চের কথা চিন্তা করেন, এখানে আমাদের এখানে আশেপাশে কি ব্যাংক আছে? ডাচ বাংলা আছে। ডাচ বাংলা ব্যাংকের তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, তাই না? ধরেন যদি কোনো তাদের সিস্টেমে যদি কোনো প্রবলেম অকার হয়, তাহলে ডাচ বাংলার যত ইউজাররা আছে, লাইক কত ইউজার থাকতে পারে? অ্যারাউন্ড মোর দ্যান ক্রোর মেবি, অর মোর দ্যান লাক্স, রাইট? তো এতগুলো ইউজার হচ্ছে বেসিক্যালি এই প্রবলেমটা কী করবে? ফেস করবে।
ঠিক আছে, তা আমার কথা হচ্ছে আমি যদি দেখি যে একটা সিস্টেম এত প্রবলেম করছে, আমি কেন সিস্টেমটাকে অ্যাভেল করব? আই হ্যাভ অ্যানাদার অপশনস, রাইট? তাহলে আমি কেন এই সিস্টেমটাকে আমি অ্যাভেল করব, তাই না? তার মানে তাদের সিস্টেমটাকে এমনভাবে বিল্ড আপ করতে হবে যাতে করে আমার সব এরর রেট সব থেকে কম আসে। সো এর জন্য ওইটাই বলা হচ্ছে যে দেয়ার আর ফিউয়ার চান্সেস অফ এরর্স অর বাগস ডিউরিং প্রসেসিং ইন মেইন ফ্রেম। ঠিক আছে, ইফ এনি এরর অকার্স ইট ক্যান ফিক্স ইট কুইকলি উইদাউট এফেক্টিং দ্য পারফরমেন্স। আপনি দেখে থাকবেন যে কিছু কিছু ব্যাংকিং সেক্টরগুলোতে কাদের কাদের এখানে ব্যাংক আছে, মানে ব্যাংকের অ্যাকাউন্ট আছে কারো কাছে? আচ্ছা, ধরেন আপনাদের যেই ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আছে, যদি আপনাদের কোনো ধরেন ব্যাংকের যদি কোনো রকম চলে, সে মাঝে মাঝে নোটিফিকেশন বা মেসেজ আসে না যে এইটুকু সময়ের জন্য হচ্ছে আপনাদের ব্যাংক ট্রানজ্যাকশন অফ থাকবে বিকজ আপনার ম্যানুফ্যাকচারিংয়ের কাজ চলছে বা সার্ভারের কাজ চলছে। তার মানে কি এটা আপনাকে কি করা হলো, এটা আপনাকে অ্যাওয়ার করা হলো যাতে করে এই সময়ের মধ্যে আপনি কোনো ট্রানজ্যাকশন না করেন। যদি আপনি ট্রানজ্যাকশন করে থাকেন দেন আপনি কোনো না কোনো কমপ্লেক্সিটি বা ডিফিকাল্টি ফেস আপনি করবেন, তাই তো? বা আপনার হয়তো ট্রানজ্যাকশনটা বিল্ড আপ হবে না। তো বেসিক্যালি এটাই বলা হচ্ছে। And it has the ability to protect the stored data and other ongoing exchange of information. এত বড় একটা সিস্টেম ও যদি আপনাকে এই সিকিউরিটি না দেয় যে আপনি যে ডেটাগুলো শেয়ার করছেন ওর কাছে, আপনি যে টাকাগুলো গচ্ছিত রাখছেন ব্যাংকের কাছে, এই টাকাগুলো মানে কি থাকবে, সেফ থাকবে। আর আলটিমেটলি আপনি কি রাখবেন ওই ব্যাংকে টাকা? রাখবেন না। সো আপনাকে অবশ্যই সেই পরিমাণে সিকিউরিটি অ্যান্ড সেফটি মেজার দিতে হবে, সেই পরিমাণে রিলায়েবলও হতে হবে যাতে করে আপনি ওই সিস্টেমটাকে কি করেন, অ্যাভেল করেন। এই যে এখানে বলছে ইট হ্যাজ আ ভেরি লং লাইফ, ইট ক্যান রান স্মুথলি ফর আপ টু 50 ইয়ার্স আফটার প্রপার ইনস্টলেশন। ঠিক আছে, আচ্ছা, এটার অ্যাপ্লিকেশনসগুলো কোন কোন সেক্টরে আছে সেগুলো সম্পর্কে দেওয়া আছে, যেরকম এডুকেশন সেক্টর, ডিফেন্স সেক্টরে, হেলথ কেয়ার, রিটেল সেক্টর, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স বলছে মেইন ফ্রেমের কি কি আছে। ভার্চুয়ালাইজেশনটা কি? আপনি যত ধরনের কাজ করছেন সব কি আপনি হাতে কলমে করছেন? তা কিন্তু না। ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের যেই ধরনের কাজগুলো হয় সেটাকে বলা হয় হচ্ছে ভার্চুয়ালাইজেশন। এই যে আপনি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে মানি সেন্ড করছেন, আপনি তো হাতে ধরে ট্রান্সফার করছেন না, তাই না? এটা কি আপনি থ্রু দ্য ইউজ অফ কম্পিউটার আর থ্রু দ্য ইউজ অফ টেকনোলজি আপনি সেই কাজটা করছেন। তার মানে কি এই কাজটাই হচ্ছে ভার্চুয়ালাইজেশন, যেটা আপনি হাতে কলমে করছেন না, যেটা আপনার ভার্চুয়াল ওয়ার্ল্ডের থ্রুতে হচ্ছে। ঠিক আছে, পরে দেখবেন। ডিউরাবিলিটি কি? বলে না যে টিভিতে অ্যাডভার্টাইজ দেয় না যে এই ব্যাটারিটা বেশি ডিউরেবল, মানে কি লং লাস্টিং। তো এই ধরনের কম্পিউটার এত বড় একটা সিস্টেম, পারফিউম, তারপর হচ্ছে আপনার কী সব ব্যাটারির অ্যাড আছে ওগুলাতে দেখায়। তো বেসিক্যালি ডিউরেবিলিটি জিনিসটা কি? আপনার লঞ্জিভিটি, কতদিন পর্যন্ত এটা সাস্টেইন করবে, হ্যাঁ, লং লাস্টিং আর কি। ঠিক আছে, এখন ধরুন এত বড় একটা সিস্টেম বানিয়ে রেখেছে কোটি কোটি টাকা দিয়ে, এটা যদি 2 দিন পর নষ্ট হয়ে যায় কাজ করতে গিয়ে, সিস্টেম ফেলিয়ার, টাকা নষ্ট, তাই না? তো এই ধরনের টেকনোলজিগুলো অবশ্যই এমনভাবে বানানো হয় যেটা হচ্ছে অনেক লং রান পর্যন্ত আপনি এটাকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, কম্প্যাটিবিলিটিটা কি? ধরেন আমি এখন এসি চলছে, তাই তো? আপনি আচ্ছা, এসি চলছে না, বিষয়টা হচ্ছে ধরেন আপনি এসি রুমেও ক্লাস করতে পারেন, আবার যদি এসি নাও থাকে তারপর আপনি ক্লাস করতে পারছেন। মানে কি আপনি এসি রুমেও খাপ খাওয়াতে পারছেন, আপনার যদি এসি নাও থাকে তাও সেখানে আপনি খাপ খাওয়াতে পারছেন। বেসিক্যালি কম্প্যাটিবিলিটি হচ্ছে খাপ খাওয়ানো, যে কোনো এনভায়রনমেন্টে নিজেকে স্টেবল রাখা। ঠিক আছে, এটাকে বলা হয় বেসিক্যালি কম্প্যাটিবিলিটি। তো কম্প্যাটিবিলিটি জিনিসটা কি কম্পিউটারের ক্ষেত্রে, যে ধরেন আপনার এখানে কি বলছে যদি একটু পড়ি, আ ভ্যারাইটি অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সাপোর্টেড বাই দ্য অপারেটিং সিস্টেম দ্যাট কামস উইথ মেইন ফ্রেম কম্পিউটার, দ্য মেজরিটি অফ দ্য সফটওয়্যার উইল ফাংশনস অন দ্য মেইন ফ্রেম কম্পিউটার রিগার্ডলেস অফ এজ। আচ্ছা, ধরেন এমন একটা জিনিস হলো যে আপনার সফটওয়্যার হচ্ছে আউটডেট হয়ে গেল, ঠিক আছে, আপগ্রেড করতে হবে, সিস্টেমটা কি নষ্ট হয়ে যাবে? আপগ্রেড করলে তো জিনিসটা আবার চলবে না। নতুন একটা হার্ডওয়্যার আপনি এখানে অ্যাড করলেন, আপনার সিস্টেমটা কি চলবে, তাই না?
আপনি একটা হার্ডওয়্যার রিমুভ করে দিলেন, তারপর আপনার এমন ফিচার থাকবে যে ওই হার্ডওয়্যার ছাড়াও আপনার এই সিস্টেমটা চলবে। যদি ওই হার্ডওয়্যার না থাকাতে যদি পুরো সিস্টেম বন্ধ হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে ইয়োর সিস্টেম ইজ ডিফেক্টিভ। এত বড় একটা সিস্টেম যখন ছোট একটা কোনো কিছু রিমুভে বা ইনস্টলেশনের ক্ষেত্রে যদি তার কাজটাকে যদি মানে বন্ধ করে দেয় বা ম্যাল ফাংশন করে, তার মানে বুঝতে হবে যে ইয়োর সিস্টেম ইজ ডিফেক্টিভ, মানে এটা ওয়ার্থফুল না যে আপনি এটাকে মার্কেটে নামাবেন। অবশ্যই আপনাকে এমনভাবে নামাতে হবে যে ছোটোখাটো কোনো চেঞ্জেসেও যাতে আপনার সিস্টেমটা কখনো হ্যাম্পার্ড না হয়। ঠিক আছে? ও আরও 3টা ছিল পিছনে, সিকিউরিটি, রিলায়েবিলিটি, স্কেলেবিলিটি। সিকিউরিটি তো বুঝতে পারছেন তাই না? রিলায়েবিলিটিও সেম, সিকিউরিটি রিলায়েবিলিটি অনেকটা ইন্টারকানেক্টেড দুইটার মধ্যে। কারণ আপনি যখন রিলায়েবিলিটির কথা চিন্তা করবেন তখন কি চিন্তা করবেন যে আপনার ডেটাগুলো এখানে কম্প্যাক্ট থাকছে কিনা, মানে সেফ থাকছে কিনা, তাই তো? এটা কি আসছে? সিকিউরিটি অ্যাজ ওয়েল অ্যাজ রিলায়েবিলিটি দুইটাই। ঠিক আছে? স্কেলেবিলিটি কি? হ্যাঁ, স্কেলেবিলিটি মানে স্কেল অ্যাবিলিটি, মানে ধরেন আপনার একটা সিস্টেম আপনি বিল্ড আপ করেছেন, আপনি সেখান থেকে সেই সিস্টেমটা ধরেন ইউজার আরও গ্রো করলো, সেখানে আপনার হয়তো আরও হার্ডওয়্যার কম্পোনেন্টসের দরকার পড়তে পারে সেই সিস্টেমে ইনস্টল করার। আপনি অ্যাড করলেন, আপনার সিস্টেম কাজ করা বন্ধ করে দিল, তখন কি করবেন? সো আপনার সিস্টেমের এমন ফিচার বা এমন থাকতে হবে যে যত হার্ডওয়্যার ইউজ করা হোক বা যত সফটওয়্যার ইউজ করা হোক, যাই কিছু এক্সটেন্ড করা হোক না কেন, এটা স্মুথলি কন্টিনিউ করতে পারবে। ঠিক আছে? দ্যাট মিনস স্কেলটাকে বাড়ানো, যতটুকু ছিল তার থেকে যদি আপনি লার্জও করেন, তা তো এটার মেইন ফাংশনে কোনো রকম কোনো প্রবলেম করবে না। এটা মানে উইদাউট এনি প্রবলেম আপনার সিস্টেমটা কী করবে? কন্টিনিউ করবে ঠিকভাবে। আচ্ছা, লাস্ট সুপার কম্পিউটার। আচ্ছা, এখানে ইউজার কতজন থাকতে পারে? মোর দ্যান থাউজেন্ডস। প্রসেসর 1000+ প্রসেসর। ঠিক আছে? তার মানে এখানে যদি আমি ইউজার বা প্রসেসরের যদি সংখ্যা দেখি, আমি এমনিতেই বুঝতে পারছি যে এটা লার্জার দ্যান মেইন ফ্রেম, এবং এখানে মেইন ফ্রেমে যে ধরনের কাজ করা হয় তার থেকে অনেক বিগার সেক্টরগুলোতে এই ধরনের কম্পিউটার ইউজ করা হয়, যেরকম হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডিফেন্স সিস্টেম বা স্যাটেলাইট ম্যানেজমেন্ট যে সিস্টেমগুলো থাকে, নাসা, হ্যাঁ ওইসব জায়গায় ইউজ করা হয়। ঠিক আছে? তারপর হচ্ছে ওয়েদার ফোরকাস্টিং, হ্যাঁ, সায়েন্টিফিক সিমুলেশন, নিউক্লিয়ার এনার্জি। ঠিক আছে? এইসব জায়গাগুলোতে হচ্ছে আপনার হচ্ছে এই ধরনের কম্পিউটার ইউজ করা হয়। এটার আরও কিছু অ্যাপ্লিকেশন সেক্টর আছে, এগুলো একটু দেখে নেবেন। বুঝিনি? পিডিএফটা আমি আজকেই পোর্টালে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে বেসিক্যালি এটার ইনভেন্টরকে বা এটাকে কে ডেভেলপ করে? রজার ক্রেগ। কতটা? 1976-এ। কোনটা? অ্যাকচুয়ালি এটাই ক্রেয়ন কিনা সেটা আমি বলতে পারি না, বাট ইট ইজ আ সুপার কম্পিউটার, এবং ওদের সিস্টেমেও যে ধরনের কম্পিউটার ইউজ করা ওইটাও কাইন্ড অফ সুপার কম্পিউটারের মধ্যেই পড়ে। ঠিক আছে? ওকে, আপনারা কখনো কি বলে এই সেক্টরগুলোতে গিয়েছেন, যেমন হচ্ছে আপনার কেবল স্টেশন এগুলাতে? আচ্ছা, যদি কখনো যান, যেরকম হচ্ছে আমাদেরকে পাওয়ার স্টেশন বা পাওয়ার স্টেশনে তো হচ্ছে আপনার যেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের কথা যেটা বলছেন, তাই তো? হ্যাঁ, ওগুলোর ভিতরেও আছে, বাট কেবল স্টেশনে আমাদেরকে একবার আমরা ট্যুরে গিয়েছিলাম, এটা হচ্ছে কক্সবাজার কেবল স্টেশন। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে বেসিক্যালি আমাদের এই সুপার কম্পিউটারের হচ্ছে একটা
রুমে নিয়ে যাওয়া হয়েছিল এবং এটা বিশাল বড় একটা রুম, সাবমেরিন কেবল স্টেশন। হ্যাঁ, তো এটা হচ্ছে বিশাল বড় একটা রুম আর কি, সুন্দর অর্গানাইজড অ্যান্ড খুব ঠান্ডা রুমটা। ঠান্ডা কেন ঠান্ডা রাখতে হয় বলেন তো? গরম হয়ে যায়, হ্যাঁ, কারণ যেহেতু অনেক ধরনের কি কাজ চলছে তাই না, সেগুলো ইজিলি কি হিট আপ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, সো ঠান্ডা রাখা লাগে। ঠিক আছে, তো যদি কখন আপনারা এরকম সুযোগ হয় মিস করবেন না। ঠিক আছে, অফ করে দেন।